আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন। আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তবে সংস্কারের জন্য প্রয়োজন হলে আসছে বছরের প্রথম ৩ মাসের মধ্যে নির্বাচন হবে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান। বলেন, ১৬ বছরের মধ্যে একটি যথাযথ, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ও স্বচ্ছ নির্বাচন হবে। জনগণ এটি উদযাপন করবে ও তাদের দায়িত্ব শেষ হবে। দেশ সংস্কারের জন্য গঠিত ১৫টি কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের কথাও তুলে ধরেন তিনি। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। এছাড়া সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে। তিনি আরও বলেন, শেখ হাসিনার নির্দেশে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তা জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। শুধু গুম খুন নয়, অর্থনীতি ও প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে পতিত এই স্বৈরাচার। আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদকে সাথে নিয়ে শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাব দেন তিনি। সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পর আমরা জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছি। এখন রাজনৈতিক দল সহ অংশীজনের সাথে আলোচনা শুরু হবে। যেসব সুপারিশের উপর ঐক্যমত্য হবে তা নিয়ে জুলাই চার্টার তৈরি হবে। এর বাস্তবায়নের পর আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জুলাই হত্যাকাণ্ডের উপর জাতিসংঘের রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে হাসিনার নির্দেশে গুম, নির্যাতন, নিরাপত্তা বাহিনীর গুলিতে ছাত্রদের হত্যার চিত্র উঠে এসেছে। আমাদের আর বিশ্বাস করাতে বিশ্ববাসীর কাছে যেতে হবে না, নিজেরাই জানতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়েও প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। প্রত্যেকটি জিনিস পুনর্গঠন করতে হচ্ছে। ব্যাংকিং খাত থেকে $16 বিলিয়ন চুরি করা হয়েছে। $17 বিলিয়ন প্রতি বছর বিদেশে পাচার হয়েছে। চেষ্টা করছি, কিন্তু তা ফিরিয়ে আনা একটি জটিল প্রক্রিয়া। আমাদের প্রথম অগ্রাধিকার অর্থনীতি পুনর্গঠন, দ্বিতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, তারপর প্রতিষ্ঠানকে পুনরায় সাজিয়ে তোলা। সংস্কার প্রক্রিয়ায় পুরো বিশ্ব আমাদের সাহায্য করছে। প্রশ্নের জবাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর নিজের ভুবনে ফিরতে চান বলে জানান 84 বছর বয়সী ইউনূস। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি পাঠিয়েছে দিল্লিতে। দেশটির উত্তরের অপেক্ষা করছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিনি বলেন, কূটনৈতিক চিঠির সাথে প্রয়োজনীয় সকল কাগজ পাঠানো হয়েছে। মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজনৈতিক ও কূটনীতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলে এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। তিনি বলেন, বন্ধু রাষ্ট্রগুলোকে এই ইস্যুতে কাজে লাগানো হবে কিনা এর সিদ্ধান্ত নেবে সরকার। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয়। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনও তারা চান না। নির্বাচন দ্রুত করার পক্ষেও বিএনপির অবস্থান।
বৃহস্পতিবার সকালে এই তিনটি বিষয়ে দীর্ঘ সময়ের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর বিপরীতে নিজেদের অবস্থান জানিয়েছে বিএনপির মহাসচিব। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, ভারত সরকারের উচিত অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের পরিস্থিতি ও বিএনপির নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা ফ্যাসিস্ট, তাই ভারত সরকারের উচিত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না, এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া তারা আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় বলেও জানান বিএনপি মহাসচিব। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনকে জামায়াত জানালো, প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না দলটি। নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকে একথা জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কমিশনকে তিনি আরও বলেন, তারা আনুপাতিক হারে ভোট চান এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে। নাজিবুর রহমানের রিপোর্ট। প্রায় এক যুগ পর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে বৈঠকে জামায়াতে ইসলামী। নিবন্ধন বাতিলের পর এবারই প্রথম নির্বাচন ভবনে দলের শীর্ষ নেতারা। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে 23টি প্রস্তাব দেন তারা। প্রয়োজনীয় সংস্কারের আগে জাতীয় নির্বাচন আয়োজন না করার পক্ষে দলটি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামায়াত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সমর্থন আছে জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, বিভিন্ন দলের মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য। একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত তো থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, এটা হতেই পারে। শেখ হাসিনাকে নিয়ে জাতিসংঘের দেয়া প্রতিবেদনে জামায়াতে ইসলামী সম্পর্কে যে তথ্য দেয়া হয়েছে তা ভুল বলেও মন্তব্য করেন তিনি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার করতে গিয়ে নির্বাচন পিছিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ আর অবিশ্বাস ক্রমেই বাড়ছে, এমন শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। তবে মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচনে গেলে ভবিষ্যতে আবারও গণ অভ্যুত্থান হতে পারে, এমন শঙ্কাও রয়েছে তাদের। আর তাই প্রয়োজনীয় সংস্কারে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনের পথে হাঁটার তাগিদ বিশ্লেষকদের। সংস্কার কমিশনের প্রতিবেদন এবং জাতীয় ঐক্যমত্য নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। যত দ্রুত নির্বাচন হবে
ততই আপনাদের রাজনীতি সহজ হবে। নো ইলেকশন উইদাউট রিফর্ম, যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। এমন বাস্তবতায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে সরকার। তবে তা কতটা কার্যকর ভূমিকা রাখবে তা নিয়ে আছে সংশয়। সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। এখন হলো গিয়ে অবিশ্বাস, সন্দেহ, কেউ কাউকে বিশ্বাস করেন না। আর এর মধ্যে রাজনীতির মাঠে একসময় যাদের সঙ্গে একসঙ্গে সরকারে ছিলেন, রাজনীতিতে ছিলেন, আন্দোলনে ছিলেন, তাদের মধ্যে বিভক্তি। রাষ্ট্র গঠনে উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। 16টি ক্ষেত্রে 150টি সুপারিশের মধ্যে রয়েছে ইভিএমে ভোট না করা, জাতীয় নির্বাচনে না ভোট রাখা, কোনো আসনে 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন, উচ্চ নিম্নকক্ষের সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, এক ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবেন না, এমন সুপারিশও করা হয়েছে। সংসদে কমপক্ষে 30% নারীর অন্তর্ভুক্তি এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় মতৈক্য খুব সহজেই হয়তো হয়ে যাবে। জরুরি যেটুকু সংস্কার করে নির্বাচন করা যায়, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেই সমস্ত দিকেই যাওয়া উচিত। সেই সাথে তারা বলছেন, প্রয়োজনীয় সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া নির্বাচনে গেলে তা হতে পারে রাজনীতির জন্য নেতিবাচক। রাজনৈতিক দল যদি কিছু মানতে না চায় তাহলে কি হয়, কিছুদিন পর পরে আমাদের অভ্যুত্থান হয়। 90 সালে একটা অভ্যুত্থান হলো, আবার 24 একটা হলো। সংস্কার না করে রাজনৈতিক দলগুলি যে আপনার নিজেদের ইচ্ছা মতো তারা দেশ চালাতে চায়, তার যে রেজাল্ট কি হয় সেটা তো আমরা 24 জুলাই দেখেছি, তাই না? তো তার থেকে তো রাজনৈতিক দলগুলির কিছু শিক্ষণীয় আছে। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তাও হতে পারে গণতন্ত্রের জন্য নেতিবাচক। এই বছরের মধ্যে নির্বাচন হবে, কেউ কেউ বলেন হবে, 50-50 চান্স, এখনও ক্লিয়ার না সামনের দিনগুলোতে কি হবে। আর রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত হতে যাচ্ছে, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটতে পারে। এমন বাস্তবতায় সংস্কার এবং নির্বাচন ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করতে যাচ্ছে। শেষ পর্যন্ত দলগুলো এবং ঐকমত্য কমিশনের সমঝোতার চ্যালেঞ্জ থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিতে এখনও দলে দলে টঙ্গীর তুরাগ পাড়ে সমবেত হচ্ছেন মুসল্লিরা। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ আহমদ কান্দলভির অনুসারীরা অংশ নিচ্ছেন এই পর্বে। দ্বিতীয় পর্ব শুরুর প্রথম রাত পবিত্র শবে বরাতের রাত হওয়ায় অধিক সওয়াব হাসিলের লক্ষ্যে ইজতেমা ময়দানে এসে জড়ো হচ্ছেন মুসল্লিরা। রোববার আখিরি মোনাজাত পর্যন্ত তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় দেশি বিদেশি মাওলানা ও বুজুর্গ মুরব্বীরা বিভিন্ন ভাষায় পর্যায়ক্রমে মূল্যবান বয়ান করবেন। এর আগে শান্তিপূর্ণভাবে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে গত 5 ফেব্রুয়ারি। টঙ্গীর তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা ময়দানে এই মুহূর্তে আছেন গাজীপুরে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। কথা বলছি তার সাথে। নাসির, ইজতেমার আর কি খবর আছে আপনার কাছে? যথারীতি সকালে ফজর নামাজের পর থেকেই ঈমান, আমল এবং আখলাকের উপর আম বয়ানের মধ্য দিয়ে এখন চলছে ইজতেমার কার্যক্রম। মানুষের মধ্যে পরিপূর্ণ ঈমান স্থাপন করে আমলের মাধ্যমে তাদের জীবন ব্যবস্থা কিভাবে গড়া যায়, আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায়, পরকালে কিভাবে শান্তি পাওয়া যায়, মূলত এইসব বিষয়গুলোই স্থান পাচ্ছে এই বয়ানের মাধ্যমে। এই বয়ানের পরে আবার শুরু হবে তাসকিলে তালিম শুরু হবে এবং এইভাবেই কার্যক্রম চলবে দিনভর এবং আগামীকাল এবং পরশু পর্যন্ত। মূলত এই তাবলিগ জামাতের যে 6 উসুল এবং 72টি নজম রয়েছে, এই নজমগুলি আলোচনা হয় এই তাবলিগ জামাতের বয়ানের মাধ্যমে। আর এই টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে আজকে যেমন বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হবে, দুপুরে জুমার জামাতে টঙ্গী এবং এর আশেপাশ থেকে বিপুল সংখ্যক মুসল্লি এখানে যোগদান করবেন এই জুমার জামাতে।
এই জামাত শেষে আবার আজকে রয়েছে পবিত্র শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতকে কেন্দ্র করেও বিপুল সংখ্যক মুসল্লি, ধর্মপ্রাণ মুসল্লি এখানে রাতে ইবাদত করতে আসবেন এমন প্রস্তুতি নিয়ে সকাল থেকেই অনেক মুসল্লিকে আমরা দেখেছি তারা ময়দানে প্রবেশ করেছেন। জুমার নামাজ এবং শবে বরাতের রাত তারা এখানেই কাটাবেন। এছাড়া এখানের ইজতেমাকে শান্তিপূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আগে করেছিলেন, এবারও সেটা অব্যাহত রয়েছে। এখানে খিত্তায় খিত্তায় পোশাকে, সাদা পোশাকে পুলিশের নিরাপত্তা বাহিনী থাকবে। গোয়েন্দা সংস্থা তাদের নজরদারি অব্যাহত রেখেছেন এবং সিসি ক্যামেরা, বিপুল সংখ্যক সিসি ক্যামেরা টঙ্গী ইজতেমার চতুর্পাশেই দিয়েছেন নিরাপত্তা বাহিনীরা। এই সিসি ক্যামেরার মাধ্যমে কয়েকটি কন্ট্রোল রুমের মাধ্যমে তারা এই পরিদর্শন করছেন। এছাড়া ওয়াচ টাওয়ার রয়েছে অন্তত 16টি। ওয়াচ টাওয়ারের মাধ্যমেও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীরা পর্যবেক্ষণ করছেন। আর বিশেষ করে এবার ফারজানা যেটা বলি যে এই তাবলিগ জামাতের এই পর্বে অনেকটাই মুসল্লির সংখ্যা কম, যার জন্য অনেকটা আয়েশ করে তারা এবার ইজতেমার কার্যক্রম করতে পারবেন বলে তারা আশা করছেন। এই ছিল ইজতেমার সর্বশেষ খবর। ফারজানা। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশব্যাপী নিজেদের 848 নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করা হয়। বিএনপির মামলা সংক্রান্ত প্রধান সমন্বয়ক সালাউদ্দিন খান কথা জানিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এই তালিকাসহ অডিও, ভিডিও এবং 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। এ সময় এসব হত্যাকাণ্ডের সঠিক ও ন্যায় বিচার দাবি করেন তারা। আমরা ন্যায় বিচার চাই। আমরা শেখ হাসিনার মধ্যে গায়েবী মামলা করে, মিথ্যা মামলা করে, ক্রস ফায়ারের নামে হত্যা করে, ওই মামলা যেভাবে তারা তৈরি সৃষ্টি করে আমাদেরকে লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমরা ওই মামলা দিই নেই। আমরা সত্য সঠিক একটা চিত্র তুলে ধরেছি আদালতকে। মাননীয় আদালত জানি আমাদের এই বিচার কার্যক্রম করার জন্য তদন্ত সংস্থা যে আছে আন্তর্জাতিক আদালত, তাদের কাছে প্রেরণ করবে, পাঠাবে, এর বিচার হবে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারির দ্বিতীয় দশকে জমে উঠেছে বাঙালির প্রিয় আয়োজন অমর একুশে বইমেলা। লেখক, প্রকাশক আর পাঠকের আড্ডায় মুখরিত বাংলা একাডেমি প্রাঙ্গণ। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মেলা পরিদর্শন করে তরুণ প্রজন্মকে বই পড়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নূর হোসেনের রিপোর্ট। ফাগুনের আগমনী বেলায় প্রিয়জনদের নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বইপ্রেমীদের বাড়তি ভিড়। পছন্দের বইয়ের মলার ছোঁয়ার আনন্দে বিভোর অনেকে। আমার কাছে যত টাকা আছে 1-2টা বই কিনতে পারবো ইনশাআল্লাহ। বই মেলায় এসে অনেক ভালো লাগতেছে, এখানে এসে অনেক কিছু শিখতে পারতেছি। তো ঢাকায় এসেছি ওই জন্যই মেলাতে আসা। মোস্তাক তিশা ভাইরাল ছিল, ওইগুলো নিয়ে বেশি ক্রাউড ছিল, বাট এবার একটু কম, এবার একটু ভালো লাগছে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি প্রিয় লেখকদের বই সংগ্রহ করছেন দূর দূরান্ত থেকে আসা বইপ্রেমীরা। অনেকগুলো স্টল, অনেকগুলো পাবলিকেশন থেকে আগে বই প্রকাশ করতে দেওয়া হতো না, আমরা আদর্শের ব্যাপারে শুনছি। সেই জায়গা থেকে এই বছর একটা ইনক্লুসিভ বই মেলা আমরা পাচ্ছি। একটু হরর টাইপসের বই পছন্দ করি আর হুমায়ুন আহমেদের বই পড়তে পছন্দ করি। বেচা বিক্রি পুরোপুরি না জমলেও মেলার সার্বিক বিষয়ে লেখক ও প্রকাশকদের কণ্ঠে ছিল সন্তুষ্টি। বইমেলা নিয়ে উৎকণ্ঠা ছিল, আমার মনে হয় না সেরকম কিছু হয়েছে। আগামী দিনগুলিতে বইমেলা আরও ভালো হবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা, সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার মতো কিছু নাই। ওই ফেসবুক, ইউটিউব থেকে যে তথ্য পাচ্ছে, পিডিএফ পাচ্ছে, সেখান থেকে তারা তার তথ্যটা নিয়ে নিচ্ছে। কিন্তু একটা বই পড়া যে একটা সংস্কৃতির অংশ, বই পড়ে যে আমি নিজেকে সমৃদ্ধ করতে পারবো, সেই জায়গাটাই মনে হয় আমাদের অনেক দুর্বলতা আছে। এদিকে প্রথমবারের মতো মেলা পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রকৃত ইতিহাস জানতে সবাইকে বই পড়ার আহ্বান জানান তিনি। যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে, স্মরণ করে, সম্মান করে, সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আমরা আশা করব যে এখানে যারা স্টল দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন এবং যারা পাঠক এবং এখান থেকে ক্রেতা যারা আসবেন তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলা সংগ্রহ করতে পারেন। বৃহস্পতিবার 85টি নতুন বই প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্যশস্যের চোরাচালান রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক সভা শেষে এসব তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে। এতে বাংলাদেশ থেকে চোরাই পথে খাদ্যশস্য পাচারের ঝুঁকি রয়েছে, তাই নজরদারি অব্যাহত রাখার তাগিদ দেন তিনি। আসছে রমজানে দেশে খাদ্যশস্যের মজুত ও আমদানি স্বাভাবিক রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, রমজান মাসে যাতে দাম সহনশীল থাকে সে বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।